আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চ্যাপ্টার 3 শুরু করব, কেমিস্ট্রি ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই রমজান মাসে তোমরা হয়তো পড়ালেখা শুরু করে দিছো, অথবা এখনো করে নাই যারা, তারা হয়তো বা ইন ফিউচার করবা। তো আজকে আমরা চ্যাপ্টার 3 পড়ব। এতদিন যেটা আমি চ্যাপ্টার 2 পড়াইছি, সেখানে হয়তো মূলত ইম্পর্টেন্ট কিছু নাই। ইম্পর্টেন্ট বলতে যা 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 আমি দেখাইছি সেগুলো ইম্পর্টেন্ট। সিকিউতে যা যা আসবে সেগুলো বলে দিছি, এমসিকিউতে যা যা আসছে সেগুলো বলে দিছি। মূলত কেমিস্ট্রির আসল পরিচয়, আসল যে ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে চ্যাপ্টার 3 দিয়ে শুরু। এই চ্যাপ্টার 3-তে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, অনেক ধরনের টপিক আছে যেগুলো তোমাদের বুঝতে হবে, নিজেকে অনুধাবন করতে হবে। দেন তুমি সেগুলা বুঝে শুনে নোট করে আয়ত্ত করতে পারবা। আর আমরা তো আছি, আমরা তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো রাখতেছি এই জন্যই, যারা কিনা নোট করে ফ্রি অথবা কুইকলি যারা পড়তে চায় তাদের জন্য আমরা এই ফ্রি ক্লাসগুলো রাখতেছি। তো আজকে আমরা অধ্যায় 3-এর নাম কি? পদার্থের গঠন। তো এই পদার্থের গঠনে আজকে যে টপিকগুলো আমি পড়াবো সেগুলো হচ্ছে অনুপরমাণু, প্রতীক ও সংকেত, পরমাণু অভ্যন্তরীণ কণা, আর কি পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। এখানের মধ্যে যদি বড় কোনো টপিক বলি, এখানে বড় টপিক হচ্ছে পরমাণু অভ্যন্তরীণ কণা, আর বাকিগুলো হচ্ছে ছোটো মোটো জিনিস। সেগুলা তোমরা যদি রিডিং পড়ো তাও পারবা। আমিও এখন বলে দিচ্ছি কি কি করতে হবে এখানে। তো প্রথমে আসি, এই অনুপরমাণুর পরিচয় জানার আগে, অনুপরমাণু হয়তো তোমরা যারা পড়ে ফেলছো অধ্যায় 3টা তারা হয়তো জানবা, আর যারা পড়া শুরু করো না এখনো তাদের জন্য আমি বলে দিচ্ছি। অনুপরমাণুর আগে তোমাদের দুইটা জিনিস জানতে হবে, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। এই মৌলিক পদার্থ, আগে সংজ্ঞাটা লিখি কেমন। মৌলিক পদার্থ, এই অবস্থা কেন? মৌলিক পদার্থ এই মৌলিক পদার্থটা কি? মৌলিক জিনিস মানে কি? মৌলিক একটা না, একটা প্রতি জিনিস একটাকে কি বলে? মৌলিক বলে। এখন মৌলিক পদার্থ মানে এটা কি? ধরো তুমি একটা জিনিস নিল, ভাঙতে থাকছো, এটাকে কন্টিনিউয়াসলি ভাঙতে থাকছো। এখন তুমি যদি এখানে ওই জিনিসটা ছাড়া অন্য কিছু পাও, সেটা মৌলিক হবে না। এখন যদি তুমি ভাঙতে ধরো একটা পাথর ভাঙতে আসো, পাথরকে ভাঙলে তো অবশ্যই পাথরই পাবা, যতক্ষণ না পর্যন্ত সেটা অণুতে একদম অ্যাটমে যদি পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত তুমি পাথরই পাবা। এখন পাথর, সোনা অথবা গোল্ড, এগুলাতে তুমি এগুলো হচ্ছে এক ধরনের পদার্থ, খনিজ পদার্থ। তুমি যদি রাসায়নিকভাবে যদি চিন্তা করো তাহলে কতগুলো মৌল আছে যেগুলো হচ্ছে ভাঙলে ওই মৌল ছাড়া আর কোনো মৌল পাবা না। তাহলে এমন মৌল কতগুলো আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে সালফার, তারপর সালফার হচ্ছে এইটা হবে, এগুলোই। আরো অনেক মৌল আছে যেগুলো হচ্ছে এটাকে ভাঙতে থাকলে আর পাবা না। মানে এর পয়েন্ট যদি বলি, কোন মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙতে থাকলে ওই পদার্থটি ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে মৌলিক পদার্থ। এখন আসি, এখন হচ্ছে যৌগিক পদার্থ। এখন যৌগিক পদার্থটা আসলে কি? যৌগিক মানে কি? যৌগের মতো, মানে একটা দুইটা মিলে কি হয়? জোড়া হয়। তাহলে কি যৌগিক মানে কি? একাধিক জিনিস না? যৌগিক মানে কি? একাধিক জিনিস, যৌগিক পদার্থ। এখন যদি যৌগিক পদার্থের কথা আসি, তাহলে একাধিক, দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যে পদার্থ গঠিত হয় তাকে কি বলে? যৌগিক পদার্থ বলে। এখন ধরো H2O মানে কি? এটা কিসের সংকেত? H2 হচ্ছে পানির সংকেত। এখন এটাকে তুমি যদি ভাঙো অথবা
বিশ্লেষিত করো, তাহলে এখান থেকে কি পাবা? দুইটি কি পাবা? মানে দুই পরমাণু কি পাবা? হাইড্রোজেন পাবা, সাথে একটি কি পাবা? অক্সিজেন। কি পাবা? অক্সিজেন পাবা। এখন এখানে এই ইন্ডিভিজুয়াল জিনিসগুলো কি? এগুলো এক একটা কি মৌলিক পদার্থ না? এক একটা কি মৌলিক পদার্থ। এই তা আমি কি সংজ্ঞায় কি বলছিলাম? দুই বা ততোধিক মৌলিক পদার্থ যখন একসাথে মিলতে হয়, অথবা যে পদার্থ গঠিত হয় দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে, তাকে কি বলে? যৌগিক পদার্থ বলে। এখন এখানে আমি উদাহরণ দিলাম H2O। এখন এটাকে যদি আমি বিশ্লেষিত করি অথবা ভাঙ্গি, তাহলে আমরা দুইটা কি পাবো? এখানে একটা মৌলিক পদার্থ, দুইটা মৌলিক পদার্থ পাবো, এখানে একটা মৌলিক পদার্থ পাবো। তার মানে আমরা জানতে পারলাম কি এই দুইটা মিলে কিসে গঠিত হয়েছে? যৌগিক পদার্থে গঠিত হয়েছে। কি পদার্থ গঠিত হয়েছে? যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ সংজ্ঞাটা যদি পারো, তুমি যৌগিক পদার্থটার সংজ্ঞা পারবে। এখন এই দুইটা সংজ্ঞা মূলত আসে না, এগুলা আমি জাস্ট বেসিকটা জানানোর জন্য তোমাদেরকে এই টপিকটা জানাই দিলাম। এখন আসি মূল পড়ায়, পরমাণু ও অণু। পরমাণু ও অণু, এই মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থের কনসেপ্টটা যদি তোমাদের আয়ত্তে চলে আসে, তাহলে অণু পরমাণু তোমাদের জন্য অনেক ইজি হবে। এবার আসি পরমাণু। পরমাণু মানে কি? পরমাণুর ইংলিশ ওয়ার্ডটা কি? পরমাণু ইংলিশ ওয়ার্ডটা কি? অ্যাটম। তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম কণা। সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম কি? অ্যাটম। আর এই অ্যাটমের বাংলা অনুবাদ হচ্ছে পরমাণু। এই অ্যাটমের বাংলা অনুবাদ পরমাণু। এখন আসি, এই মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কনসেপ্টটা যদি মাথায় রাখো, তাহলে তোমরা বলতে পারবা পরমাণু এক ধরনের মৌলিক পদার্থ। পরমাণু কি? এক ধরনের মৌলিক পদার্থ। এখন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। হাইড্রোজেনের সংকেত কি? H2। এখন এখানে কয়টা হাইড্রোজেন আছে? হ্যাঁ দেখো, নিচে একটা সংখ্যা আছে না? নিচে একটা সংখ্যা আছে 2। এই 2টা মানে কি? হ্যাঁ, অর্থ হচ্ছে এটা একটা অণু। আগে বলে দিই, এটা একটা অণু। অণুর কনসেপ্টটা আসবো। তো এখানে কি? এখানে দুইটা কি হাইড্রোজেন আছে। যেহেতু এখানে 2 লেখা, তাহলে এখানে কি দুইটা হাইড্রোজেন আছে। দুইটা হাইড্রোজেন মিলে কি হয়? কি গঠিত করে? একটা হাইড্রোজেন অণু গঠিত করে। তো আমরা কি জানতে পারছি? পরমাণু দিয়ে কি গঠিত হয়? অণু গঠিত হয়। তার মানে কি পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা। এই জন্যই এর কি ইংলিশ ওয়ার্ড কি? অ্যাটম। আর অ্যাটম মানে কি? পরমাণু। আরেকটা যদি দেখি O2, O2 সেম। O2 মানে কি? অক্সিজেন। অক্সিজেন এটা কি? এটা একটা অণু। তাহলে কি? তাহলে এখানে কি? এখানে দুইটা অক্সিজেন পরমাণু আছে। জিনিসগুলো একটু ভিজুয়ালাইজ করলে তোমরা ঠিকই পারবা পরমাণুর কনসেপ্টটা। আর এখানে হচ্ছে পরমাণু এমন একটি ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। তাহলে তোমরা যদি এই সংজ্ঞা একটা, অথবা সংজ্ঞা না, এক্স্যাক্টলি এর সংজ্ঞা আসে না, তাও সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি। এমন একটি কণিকা, এমন একটি কণিকা যা কি করে? যার মধ্যে কি মৌলের গুণাগুণ থাকে। যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। এখন যদি এমসিকিউ আসে, মৌলের গুণাগুণ কোথায় আছে? মৌলের গুণাগুণ কই থাকে? অথবা এটা বলতে হবে পরমাণুর মধ্যে কিসের গুণাগুণ থাকে। তাহলে তোমরা কি আনসার দিবা? মৌলের গুণাগুণ। মৌলের গুণাগুণ থাকে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আশা করি তোমরা এগুলো নোট করে রাখতেছো, ফিউচার কাজে আসবে। এগুলো পরীক্ষার আগের দিন এগুলো তোমরা জাস্ট একবার রিডিং রিভাইজ করে ফেললে তোমরা জিনিসগুলো পারবা। এখন আসি অণুর ক্ষেত্রে। অণু জিনিসটা কি? এখন অণু আমি তো বললাম মৌলিক পদার্থ, একটা মৌলিক পদার্থ, আর এর মধ্যে মৌলের গুণাগুণ থাকে। আর এগুলা হচ্ছে একটা অণু। এগুলো একটা অণু। তারপর তুমি এখানে একে যদি ভাঙো, তাহলে তোমরা কি পাবা? পরমাণু পাবা। তাহলে অণুর জিনিসটা কি? অণু হচ্ছে এক বা একাধিক, না দুই বা ততোধিক। আশা করি এটা মুছে ফেলতেছি, কারণ আমার সাথে লিখে ফেললে তাড়াতাড়ি হবে তোমাদের।
সেই অণু। অণু মানে কি? অনুর অর্থ কি? অনুর ইংলিশটা কি? ইংলিশ ওয়ার্ডটা জেনে রাখবা, অনেক কাজে আসবে। অনুর ইংলিশ ওয়ার্ড হচ্ছে মলিকিউল। মলিকিউল কি? মলিকিউল। এবার আসি অণু। আমি কি বলছি? এক বা একাধিক অথবা দুই, না এক বা একাধিক না, একটা দিয়ে তো একটা পরমাণু ইন্ডিকেট করবে। দুই বা ততোধিক পরমাণু মিলে কি হয়? অণু গঠিত হয়। দুই বা ততোধিক পরমাণু মিলে, দুই বা ততোধিক পরমাণু কিভাবে মিলে? রাসায়নিক বন্ধনের মাধ্যমে। রাসায়নিক বন্ধনের মাধ্যমে এগুলো এক একটা যেহেতু মৌল অথবা পরমাণু, অণু, এগুলো হচ্ছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে মিলিত হবে অথবা গঠিত হবে, গঠন সৃষ্টি করবে। বা দুই বা ততোধিক পরমাণু কি? রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের মাধ্যমে দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে কি যে পদার্থ গঠন করে, তাই কি বলে? অণু বলে। তাকে অণু বলে। আচ্ছা, রাসায়নিক পদার্থ, আচ্ছা পদার্থ হবে না, এটা যা গঠন করে, প্রথমে যা গঠন করে তাকে কি বলে? অণু বলে। এর যদি উদাহরণ দেখি, যেমন এক্সাম্পল যদি দেখি, কার্বন ডাইঅক্সাইড, এটা এক ধরনের, এই অণু পরমাণু এগুলো হচ্ছে এক ধরনের কি, যেহেতু মৌলিক যৌগিক পদার্থের কনসেপ্টটা যদি মাথায় রাখো, অণু পরমাণু কনসেপ্টটা মাথায় রাখবে। এখন কার্বন ডাইঅক্সাইডকে যদি তুমি ভাঙো, তাহলে কি পাবা? এক একটা পরমাণু পাবা। কার্বন অক্সাইডে কি কি আছে? এখানে একটা কার্বন আছে, এখানে দুইটা কি অক্সিজেন আছে। তাহলে এখানে কি? একটি কার্বন আর কি দুইটি অক্সিজেন, দুইটি কি অক্সিজেন। আর ইন্ডিভিজুয়ালি এখানে যেহেতু একটি একটি আছে, মানে এখানে প্রতিটা এক একটা অক্সিজেন হচ্ছে এক একটা পরমাণু। এগুলো একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। এই সকল পরমাণু মানে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। তার মানে একাধিক অ্যাটম মিলিত হয়ে কি মলিকিউল তৈরি করে। তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারতেছো। এই জিনিসগুলো একটু বেসিক টাইপ জিনিস, তোমরা প্রথমে অত বিরক্ত লাগবে এগুলো পড়তে, তাও পড়তে হবে। কি করবা? অণু পরমাণু কনসেপ্টটা গেছে এখন। এবার আসি মৌলের প্রতীক। আচ্ছা, মৌল কি জিনিস? মৌল এক ধরনের কি অণু। মৌল এক ধরনের কি অণু। এখন একাধিক পরমাণু গঠন করে কি হয়? একাধিক পরমাণু গঠন করে মৌল গঠিত হয়। আচ্ছা, এটা না লিখলে ভালো হবে, তোমরা জাস্ট মাইন্ডে রাখবে। একাধিক পরমাণু মিলিত কি মৌল গঠিত হয়, একটি মৌল গঠিত হয়। মৌলগুলো কি কি? মৌলগুলো হচ্ছে কি এক একটা কি? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, তারপর কি? আর এই জিনিসগুলো কি যদি জানতে চাও, এগুলো পর্যায় সারণীতে পাবা। তোমরা কেমিস্ট্রি যখন পড়বা, সাথে বইয়ের পাশাপাশি এক একটা কি রাখবা, একটা হচ্ছে পর্যায় সারণী রাখবা, পিরিয়ডিক টেবিল। তোমরা যদি পরিচিত কার থেকে থাকে নিয়ে ফেলবা, অথবা বাজারে বিক্রি করো, এগুলো ওখান থেকে নিয়ে ফেলবা। এবার আসি কি মৌলের প্রতীক। মৌলের কি প্রতীক? মৌলের প্রতীক। এখন মৌলের প্রতীকের কথা যদি আসি, মৌলকে চেনার জন্য একটা নাম লাগবে না? অবশ্যই নাম লাগবে একটা। একে কি বলে? প্রতীক বলে। তাহলে আমরা যদি বলি মৌলকে চেনার ক্ষেত্রে অথবা মৌলকে চেনার জন্য যে নামকরণ করা হয়, তাকে কি বলে? প্রতীক বলে। এখন তুমি একটা অক্সিজেন পরমাণু কিভাবে চিনবা? অবশ্যই একটা প্রতীক লাগবে। অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেনের ইংলিশ নেম। তো এখান থেকে ওটা এসে কি হয়েছে? ও2 হয়েছে। এরপর নাইট্রোজেনও সেম, নাইট্রোজেনের এন নিয়ে কি হয়েছে? একটা
মৌল হয়েছে। এখন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কতগুলা মৌল আছে, কতগুলা মানে নাম আছে যেগুলো হচ্ছে ইংরেজি নাম থেকে আসছে, কতগুলা নাম আছে হচ্ছে ল্যাটিন নাম থেকে আসছে। কারণ তখন কালের হচ্ছে যে ইংরেজি সায়েন্টিস্টও ছিল, ল্যাটিন সায়েন্টিস্টও ছিল, তো তারা আলাদা আলাদাভাবে বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছিল। তো এরা মিক্স আপ যখন হয়ে গেছে তখন যারটা বেশি অ্যাপ্রুভাল হয়েছে তারটাই তখন স্বীকৃত পাইছে আর কি। এই জন্য কতগুলো দেখবা মৌল দেখবা যেগুলো হচ্ছে ইংরেজি নাম থেকেই আসছে, কতগুলো মৌল দেখবা হচ্ছে যে ইংরেজি নামের কোনো নাই, ইংরেজি নাম না, এটা একটা কি বলতাম ল্যাটিন নাম। তো আসি এবার কতগুলো ইংরেজি নাম দেখি। ওকে, কার্বন, কার্বন এটার ইংরেজি নেমই কার্বন, ইংরেজি নেম কি কার্বনই, তার মানে এর প্রতীক কি, এর প্রতীক হচ্ছে সি। তারপর আসে নাইট্রোজেন, নাইট্রোজেন কি, নাইট্রোজেন হচ্ছে এর ইংলিশ নামও নাইট্রোজেন, মূলত ইংলিশ নাম থেকে বাংলা নামটা আসছে আর কি নাইট্রোজেন। আর একে কি বলে, একে এন দ্বারে প্রকাশ করা হয়। এবার আসে কি অক্সিজেন। এগুলো হচ্ছে টিপিক্যাল কিছু মৌল যার নাম হচ্ছে ইংরেজি নাম থেকে আসছে। হাইড্রোজেনও সেম এইচ। এবার কিছু কিছু নাম আছে, কিছু কিছু মৌল আছে যেগুলো হচ্ছে কি ল্যাটিন নাম থেকে আসছে। ল্যাটিন নামগুলো একটু টাফ হতে পারে তোমাদের জন্য। আচ্ছা, ল্যাটিন নামগুলো যদি কিছু কিছু ল্যাটিন নাম যদি দেখি, সোডিয়াম, সোডিয়াম দেখবা যে তুমি যদি পজিশনে দেখো ওখানে সোডিয়ামে এস নাই, মানে সোডিয়ামের রিয়েল নামই সোডিয়াম না, মানে প্রতীকটা সোডিয়াম না। একে ল্যাটিন ভাষায় কি বলে দেখি একবার, ল্যাটিন ভাষায়, ল্যাটিন ভাষায় কি দেখি, সোডিয়াম, সোডিয়াম। এর ল্যাটিন ভাষার নামটা কি, এর ল্যাটিন ভাষার নাম হচ্ছে নেট্রিয়াম। এর ল্যাটিন ভাষার নাম কি নেট্রিয়াম। এই জন্যই কি দেখবা পজিশনতে এনএ লেখা আছে, পজিশনে কি এনএ লেখা আছে। এর তোমাদের এমসিকিউতে আসতে পারে, এই নেট্রিয়াম দিয়ে যদি কোশ্চেন করে তখন বুঝে যাবা এটা হচ্ছে কি সোডিয়াম। সোডিয়াম হচ্ছে কি নেট্রিয়াম, সোডিয়ামের কি ল্যাটিন নাম হচ্ছে কি নেট্রিয়াম, আর এর প্রতীক কি এনএ। এবার আসি কপার, কপার, কপার হচ্ছে কি কাপরাম, কপার কি কপারটা কাপরাম, ঠিক আছে হচ্ছে কাপরাম, কপার কি কাপরাম। এই জন্য এর প্রথম দুই অক্ষরটা মিলেই কি হয়েছে এর প্রতীক গঠিত হয়েছে সিইউ। এবার আসি সিলভার, সিলভার, সিলভারটা যদি দেখি, সিলভারে নাম দেখতেছো হচ্ছে সিলভার, এস অথবা সি হতে পারে তোমাদের মাথায় যদি আসে, ইংরেজি নাম যদি আসে। এবার যদি ল্যাটিন নাম দেখো কি হবে আর্জেন্টাম, এই জন্যই এর কি আর্জেন্টাম। আর এর প্রতীক কি, এর প্রতীক আবার একটু ভিন্ন, এই যে এই আরটা নেন, কারণ এই আর হচ্ছে ওই আর্গনে চলে গেছে, তো প্রথমেই আর্গনটা হচ্ছে ইংরেজি নাম, তো মিলে যাবে যেহেতু কি করছে ল্যাটিন নামটা প্রবল করে দিছে। এবার আসি এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট নাম যেগুলো আছে, আরো কিছু আছে এগুলো হচ্ছে কি লেড, গোল্ড, গোল্ডটা দেখি অরাম, গোল্ড কি, গোল্ডে তো মানে কি GOLD না, কিন্তু এটা তো ইংলিশ নেম, ইংলিশ নেম তো অ্যাপ্রুভেল হচ্ছে না এখন, মানে আমরা কি ল্যাটিন ভাষাটা দেখতেছি। ইংরেজি নামটা কি অরাম, অরাম। এর প্রতীক কি, তুমি যদি দেখো পজিশনতে দেখবে যে AU দেওয়া আছে, তাহলে কি এখান থেকে AUটা নিয়ে কি গঠিত হয়েছে এখানে প্রতীক AU, অরাম। আরে কিসের প্রতীক এটা, গোল্ডের প্রতীক। বা সে লেড, লেড, লেড কি, লেড হচ্ছে প্লাম্বাম, লেড হচ্ছে কি প্লাম্বাম, লেড কি প্লাম্বাম, লেড হচ্ছে প্লাম্বাম। আর এর প্রতীক কি PB। আরেকটা আছে আয়রন, এটা কি আয়রন, আয়রনেরটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা আয়রন নিয়ে অনেক কাবজাব আছে এই রসায়নের এখানে। ফেরাম, আয়রনের কি, আয়রনের ল্যাটিন নাম হচ্ছে কি ফেরাম, ফেরাম
আর এর প্রতীক কি? এফি। এফি কেন দিছে? এখানে প্রথম দুই অক্ষরটা মিল রেখে এফি দিছে। তো আশা করি ল্যাটিন ভাষার এই যে কনসেপ্ট আছে এগুলো তোমরা মাথায় রাখবা। আরও কিছু আছে যেগুলো তোমরা বইতে পাবা, আমি যে জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দিছি, তোমরা এগুলো মাথায় রাখবা। আর এগুলা খাতার মধ্যে এগুলো এমনিতে নোট করে রাখতে হয় না, প্রতীকটা এগুলো যেহেতু তোমাদের পদসারণী আছে এগুলো নোট করে রাখতে হয় না। যদি তোমরা চাও এক্সট্রা জ্ঞান লাভ করতে চাও তাহলে তোমরা এগুলো অবশ্যই নোট করে রাখতে পারবে। এবার আসি সংকেত। সংকেত এবার আসি কি সংকেত। সংকেত, সংকেতটা কি? মৌলের প্রতীক তো দেখলাম, এটা হচ্ছে একটা নাম প্রকাশ করে। এখন মৌলের কি সংকেতটা আসে। সংকেত মানে কি? এই যে N2 লিখলাম, মানে যে 2 আছে, অথবা নামটা প্রকাশ করার জন্য একটা সংখ্যা লাগে। আমরা প্রকাশ করার জন্য কি লাগে? একটা সংখ্যা লাগে, তাই কি বলে সংকেত, মৌলের সংকেত। হাইড্রোজেন যেটা, এটা যে হাইড্রোজেন অণু, সেটাকে চিনতে হবে না আমাকে? চিনতে হবে তো, এটি যে একটি অণু সেটাকে আমাকে চিনতে হবে। কারণ কিছু কিছু অণু আছে যেগুলো হচ্ছে নিচে 2 থাকে, N2, O2, তারপর কি S8, তারপরে Cl2, তারপর কি আরো আছে, আরো কি কি আছে, কার্বন তো একটা, যেহেতু এটা লাগবে না। এখন এখানে যে 2 আছে, এই যে 2 আছে, এখানে যে 2, এখানে আবার 2, এগুলো হচ্ছে এক একটা সংকেত। এই সংকেতের মানেটা কি? এই সংকেতের মানে হচ্ছে তোমরা, এটা একটা যেহেতু অণু, এর মানে হচ্ছে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে কি একটা হাইড্রোজেন অণু গঠিত হয়েছে। এখানে হচ্ছে দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠিত হয়েছে। এখানে দুইটা অক্সিজেন পরমাণু, এখানে 8টা সালফার পরমাণু, আর এখানে কি 2টা ক্লোরিন পরমাণু। তো এটা কি? একটা সংকেত। নাম প্রকাশের জন্য অনেক কিছু লাগে, এর মধ্যে হচ্ছে প্রতীক একটা আছে, একটা সংকেত আছে। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদেরকে জাস্ট বিল্ড আপ করার জন্য এগুলো দিছে। এছাড়াও কিছু অণু আছে অথবা যৌগ আছে যেগুলার জন্য সংকেত লাগে। কার্বন ডাইঅক্সাইড, তারপরে পানি, তারপরে অ্যামোনিয়া। তবে এখানে কি? এখানে এক একটা অণু, এখানে একটা, এগুলো একটা অণু অথবা যৌগ। আচ্ছা, যৌগ মানে কি? এটা তো বলিনি মনে। যৌগ মানে হচ্ছে একাধিক মৌল গঠিত, একাধিক মৌল মিলে যে কি পদার্থ গঠিত হয় তাকে কি যৌগ বলে। আর এখানে কি? এখানে হচ্ছে কি কার্বন একটা আছে, তারপর কি 2টা কি অক্সিজেন আছে, আর এখানে হাইড্রোজেন 2টা, আর কি অক্সিজেন একটা, এখানে কি নাইট্রোজেন একটা, আর হাইড্রোজেন 3টা। তার মানে এখানে এক একটা হচ্ছে পরমাণু, একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, পরমাণু পরমাণু, এটা একটা পরমাণু। এখানে এই পরমাণু যে এখানে যে 3টা কি আছে হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেনকে তো এভাবে পাশাপাশি যোগ দিয়ে দিয়ে লিখতে পারবে না। এই জন্য এটি কি হচ্ছে রসায়নের ভাষায় এখানে নিচে কি 3 দিয়ে দিছে, এখানে 2 দিয়ে দিছে। এখানে যদি 5টা থাকতো এখানে 5টা লিখতো, 5টা থাকবে। তোমরা যখন অধ্যায় 5 পড়বা, এগুলা বন্ধন টন্ধন যখন পড়বা তখন সেগুলো বুঝতে পারবে। আসি এখন সংকেত প্রতীক তো বুঝছো আশা করি, জাস্ট উদাহরণ করলে লিখে রাখলে মাথায় ইজিলি ঢুকে যাবে। প্রতীক সংকেত আশা করি বুঝতে পারছো। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পরমাণুর ভিতরের কণাসমূহ। মূলত পরমাণুর ভিতরে 3টি কণা আছে অথবা কণিকা আছে, এক একটাকে কণিকা বলে। 3টি কণিকা পরমাণুর ভিতরে, পরমাণুর অভ্যন্তরীণ 3টি কণিকা। 3টি কণিকা কি? একটা হচ্ছে কি প্রোটন, একটা কি ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। সে কি নিউট্রন। এখন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এক একটাই কি বলে? এগুলোকে এক একটা কি বলে? কণিকা বলে। এক একটিকে কি বলে? এক একটিকে কি
কণিকা বলে। তার মানে প্রোটন হচ্ছে পরমাণুর একটি কণিকা, ইলেকট্রন হচ্ছে একটি কণিকা, নিউট্রন হচ্ছে একটি কণিকা। আর এগুলা কিছু কিছু মান থাকে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, যেহেতু এগুলা পরমাণুর মধ্যে অবস্থান করতেছে, তাই এর কিছু ভর থাকে, আধান থাকে, চার্জ থাকে। তো জিনিসগুলো যদি একটু নোট করে রাখো, আশা করি পারবা। এবার আসি ইলেকট্রন, প্রথমে আসি প্রোটন নিয়ে। প্রোটন জিনিসটা কি? প্রোটন ধরো এখানে একটা কি পরমাণু, এটা একটা নিউক্লিয়াস। ধরো নিউক্লিয়াসের ভিতর থাকে হচ্ছে যে কি পরমাণু থাকে, পরমাণু থাকে। নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে কি এক একটা কি প্রোটন, অসংখ্য প্রোটন থাকে, নিউক্লিয়াসে প্রোটন থাকে। রসায়নের ভাষায় যদি বলে নিউক্লিয়াসের ভিতর কি প্রোটন অবস্থিত। তো এখন প্রোটনটা হচ্ছে, প্রোটনের আধান হচ্ছে কি ধনাত্মক, ধনাত্মক আধান বিশিষ্ট, মোস্ট ইম্পর্টেন্ট ধনাত্মক আধান বিশিষ্ট, ধনাত্মক আধান বিশিষ্ট। তার মানে এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে কি? এর প্রতীক হচ্ছে পি। পি পরে একটা প্লাস দিয়ে দিবা, কারণ এটা হচ্ছে যেহেতু আধান ধনাত্মক, তাই একে প্লাস দিয়ে দিবা। এর আবিষ্কারকটা কি? কে? এর আবিষ্কারক হচ্ছে, জিনিসগুলো এভাবে নোট করে রাখলে তোমাদের সুবিধা হবে, প্লিজ নোট করে রাখো। এর আবিষ্কারক কে? রাদারফোর্ড। রাদারফোর্ড নামটা একটু বেশি পরিচিত, এসএসসি তো আছে, এইচএসসি তো আছে। রাদারফোর্ডের আলাদা একটা পরমাণু মডেল আছে, যেগুলো নিয়ে আমরা সামনে ক্লাসগুলোতে আলোচনা করব। এরপরে কি? এরপরে হচ্ছে, এরপরে প্রতীক তো দেখলাম। এরপরে প্রকৃত আধান। প্রকৃত আধান মানে হচ্ছে আধানের একটা মান থাকে, প্রকৃত আধানের মান। আধানের কি মানটা হচ্ছে যে আধান বা চার্জের মান, একে চার্জও বলে, বা চার্জের মান কি? এই চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। সামনে একটা প্লাস দিয়ে দিব, কারণ এটি কি ধনাত্মক আধান বিশিষ্ট। 1.6 × 10⁻19 কুলম। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসে। আর এগুলা একদম ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করে ফেলবা। একটু কষ্ট হবে, বুঝতে পারতেছি, কিন্তু এগুলা আমাদেরও কষ্ট হয়েছিল। এগুলা যত প্র্যাকটিসে ছিলাম, তত এটা আমাদের ব্রেনের ভিতর ক্যাপচার করে ফেলছে। আর প্রোটনের আলাদা কিছু ভর থাকে, হচ্ছে প্রোটনের কিছু আলাদা ভর থাকে। প্রোটনের ভরটা কি? প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু কত 10⁻28 গ্রাম। এই দুইটা জিনিস, প্রত্যেকটা ইলেকট্রন নিউট্রনের ভর, আধান, এগুলা তোমাদের মেইন জিনিস হচ্ছে এগুলা হচ্ছে ট্রিপল স্টার। আধানের মান আর ভর এইগুলা না মনে রাখলে হবে, জাস্ট প্রতীকটা যদি চিনে রাখো, ধনাত্মক আধান বিশিষ্ট, এগুলো তো মনে থাকার কথা। আবিষ্কারক রাদারফোর্ড, ইজি। রাদারফোর্ডের আশা করি সামনে মডেল যেগুলো পড়াবো সেগুলো আশা করি বুঝে যাবো তখন। এই দুইটা জিনিস হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। এবার আসি এখানে ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস যেহেতু থাকে, এর বাইরে একটা কক্ষপথ থাকে, যেখানে ইলেকট্রন কি করে? ইলেকট্রন আনাগোনা করে, চারিদিকে ইলেকট্রন আনাগোনা করে। আর ইলেকট্রন গুলো হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, ঋণাত্মক আধান বিশিষ্ট। এখন দেখো ভিতরের গুলো তো প্লাস না, ভিতরের গুলো প্লাস, আর এখানে মাইনাস। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। আর এর প্রতীক হচ্ছে কি? এর প্রতীক ই মাইনাস। যেহেতু ইলেকট্রন যেহেতু এটাকে কি বলে? ই মাইনাস বলে। আচ্ছা, যেটা বোঝাতে যাচ্ছি আমি, একটা পরমাণু হচ্ছে নিরপেক্ষ আধান বিশিষ্ট, মানে এর কোনো আধান নেই, শূন্য আধান। এর শূন্য আধান কেন, সেটা যদি তোমার কোশ্চেন আসে, তাহলে একটা পরমাণু চিন্তা করো, মাঝখানে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের আমি কি বলছি, নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন থাকে। আর প্রোটন কি? ধনাত্মক আধান বিশিষ্ট। আর এর বাইরে কক্ষপথে হচ্ছে ইলেকট্রন আনাগোনা করে, ইলেকট্রন প্রবাহিত হয়। তাই ইলেকট্রন কি? ঋণাত্মক আধান বিশিষ্ট। আর এখানে প্লাস মাইনাসে যখন প্রশমিত হয়ে যাবে, তখন এটা কি শূন্য হয়ে যাবে না? প্লাস মাইনাসে কি কাটাকাটি যায়, এটা তো আমরা অঙ্কে জাস্ট মনে রাখার জন্য কাটাকাটি বলি,
কিন্তু হচ্ছে এগুলা আধান নিরপেক্ষ হয়ে যাবে। প্লাস মাইনাস যখন একসাথে মিলিত হবে সেগুলা এক একটাকে আকর্ষণ করবে। প্লাস প্লাস তো জানো, প্লাস প্লাস হচ্ছে একটাকে বিকর্ষণ করে। দুইটা আধান যদি থাকি প্লাস প্লাস মাইনাস মাইনাস বিকর্ষণ করবে, আর প্লাস মাইনাস হলে কি আকর্ষণ করবে। এই আকর্ষণের কারণ হচ্ছে কি আধানটা নিরপেক্ষ হয়ে যায়, পুরো পরমাণুর আধানটা কি নিরপেক্ষ হয়ে যায়, অর্থাৎ শূন্য হয়ে যায়। আচ্ছা এবার আসি ইলেকট্রনের আরো কিছু। ইলেকট্রনের এখন যদি আবিষ্কারক দেখি, ইলেকট্রনের আবিষ্কারকটা মাথায় রাখবা থমসন। আবিষ্কারককে থমসন। দেন এর হচ্ছে কি এর আধানের মান কি হবে? এর আধানের মানটা মনে রাখবা, এর আধানের মান অনেক ম্যাথে লাগতে পারে। এর আধানের মান হচ্ছে 9 আচ্ছা না, এর আধানের মান হচ্ছে 1.6 ইন্টু কত, এই প্রোটনের মতো জাস্ট এখানে মাইনাস একটা লাগাই দেব। 1.6 ইন্টু 10 ইনভার্স কি 19 কুলম। 19 কুলম। শুধু এখানে তফাৎ কি হচ্ছে, আধান হচ্ছে বেশি, এর কি ধনাত্মক আধান বিশিষ্ট, আর এখানে কি ঋণাত্মক আধান বিশিষ্ট। এর আধান এই ইলেকট্রনের যদি ভর দেখি, ভরটা অনেক জায়গায় লাগবে তোমাদের 9.11 ইন্টু কি 10 ইনভার্স 20 কত 8 গ্রাম, 28 গ্রাম। আর এখানে যদি কেজি হিসাব করি 10.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। এই ধরনেরটাই বিভিন্ন ম্যাথে লাগবে তোমাদের, জাস্ট বলে রাখলাম ভর দুইটা। নিচে রাখবি না, ফুল দেখা যায় না একটু, মানে কি কভার করতাম এখানে। অফ করতে বলছিস না? আচ্ছা এবার আসি ইলেকট্রনের এগুলো আশা করি তোমরা লিখে রাখছো। এখানে জায়গা না পাওয়াতে একটু এক সাইডে মুছে রাখতেছি। মানগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবা, এই মানগুলো অনেক ইম্পর্টেন্ট। যদি এখন না লিখো বই থেকে অবশ্যই লিখে রাখবে। এবার আসি নিউট্রন হচ্ছে কোনো আধান নেই, নিউট্রনের কোনো আধান নেই। এর প্রতীকটা যদি দেখি, এর প্রতীক হচ্ছে কি এন, এর প্রতীক হচ্ছে এন। আর কি আবিষ্কারক, আবিষ্কারক যদি বলি চ্যাডউইক, এর আবিষ্কারককে চ্যাডউইক, আর এটা কি এর প্রতীক যেটা বললাম। এর আধান কি, এর কোনো আধান নেই, এটা হচ্ছে আধান নিরপেক্ষ। আর এর কি ভর আছে, ভর অবশ্যই আছে। ভরের মানটা হচ্ছে 1.675 ইন্টু কত 10 ইনভার্স 28 গ্রাম, 10 ইনভার্স কি 28 গ্রাম। আর এখানে হচ্ছে কি থাকে, প্রোটন নিউট্রন পুঞ্জীভূত থাকে, প্রোটন নিউট্রন সবগুলোই পুঞ্জীভূত থাকে। এখানে কি প্রোটন নিউট্রন পুঞ্জীভূত থাকে এখানে কি। আর আশেপাশে কি ঘুরে, আশেপাশে হচ্ছে ইলেকট্রন ঘুরে। এই জিনিসগুলো আশা করি এগুলো মনে রাখবা। জাস্ট ভরগুলা অবশ্যই মনে রাখবা, ভরগুলো অনেক ইম্পর্টেন্ট, আধানের মানগুলো অনেক ইম্পর্টেন্ট। এটা এখানে হয়তো মুছে ফেলছি, তোমরা চাইলে বই থেকে লিখে রাখতে পারো। এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এই চ্যাপ্টার যেটা আছে, এখানে অনেক ধরনের ম্যাথ পাবা, বিভিন্ন আপেক্ষিক পরমাণু, আপেক্ষিক আণবিক ভরের। তো তোমরা এগুলো যদি এখন থেকে যদি স্টার্ট করে ফেলো, তোমাদের আশা করি অঙ্কগুলো করতে সুবিধা হবে। আসি এগুলো মুছে ফেলি। আজকে লাস্ট টপিকটা বলি, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাটা কি, পারমাণবিক সংখ্যাটা আসি একটু আলোচনা করি। ইজি জিনিস, অনেক ইজি। পারমাণবিক সংখ্যা ধরো এটা একটা নিউক্লিয়াস ধরো, কি প্রোটন থাকবে, প্রোটন নিউট্রন থাকবে। আর এখানে কি একটা কক্ষপথে কি করে ইলেকট্রন করে,
ইলেকট্রন, এখানে কি প্রোটন। জিনিস চিত্রকলা একটু মনে রাখবা। এখন এখানে যে প্রোটন সংখ্যা, এখানে যে যতটা প্রোটন থাকে, আচ্ছা লিখে রাখি, এখানে যতটা নিউক্লিয়াসের ভিতর যতটি প্রোটন থাকে তাদের কি বলে, ততটি হচ্ছে পরমাণু থাকে। আর এইগুলা কি, এই সংখ্যাটাকে কি বলে, পারমাণবিক সংখ্যা বলে। এই সংখ্যাকে কি বলে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের ভিতর যে প্রোটন সংখ্যা, যে প্রোটন সংখ্যা তাকে কি বলে, তাকে কি বলে, তাকেই পারমাণবিক সংখ্যা বলে। আমি ফুল লিখলাম না, তোমরা বুঝে নিবা। কি বলে, পারমাণবিক সংখ্যা বলে। এই পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে, এর প্রতীকটা কি, এর প্রতীক হচ্ছে জেড, এর প্রতীক হচ্ছে জেড, এর প্রতীক হচ্ছে জেড। আমি বললাম এখানে যে একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন সব থাকে। এখন একটা ধরো ভাবলাম, আচ্ছা প্রতীক জেড, এবার আসি ভর সংখ্যা। ভর সংখ্যাটা কি, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা একটু কি, আর ইচ্ছে বেশি তোমাদের জানানোর দরকার নেই, এই জিনিসটা কনসেপ্টটা মাথায় রাখলে হবে। এবার আসি ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা। এখন ভর সংখ্যাটি, এখন ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন তোমরা দেখবা তোমাদের বইয়ে একটা চিত্র আছে এরকম, নাইট্রোজেন 11, এখানে 23। আচ্ছা এখানে এই জিনিসটা কি, আর এই জিনিসটা কি, তোমাদের মাথায় তো অবশ্যই আসতে পারে এই জিনিসটা কি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড। আর এটা কি, ভর সংখ্যা। উপরে যেটা থাকবে এটা সবসময় ভর সংখ্যা হবে, ভর সংখ্যা। এটা হচ্ছে ভর সংখ্যা। আর একে কি, এর প্রতীক, ভর সংখ্যার প্রতীক হচ্ছে কি, এর প্রতীক হচ্ছে, এর প্রতীক হচ্ছে কি এ, এর প্রতীক এ, এ দ্বারা প্রকাশ করা হয় একে, এ। অর্থাৎ এখানে নিচে যেটা থাকবে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। দেখি ভর সংখ্যা। এখন আসি ভর সংখ্যাটা কি, কিভাবে আইডেন্টিফাই করব। ভর সংখ্যাটা আইডেন্টিফাই করার একটা সূত্র অথবা একটা ফর্মুলা অথবা বলতে পারো এক ধরনের সূত্র। ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কত, কি, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বা নিচে যে এখানে নিউট্রন সংখ্যা কেমনে বের করব। এখন যে নিউট্রন সংখ্যা যদি বলে, এখানে বললো তোমাকে পারমাণবিক সংখ্যা দিয়ে দিছে, ভর সংখ্যা দিয়ে দিছে। এখন যদি তোমাকে বলে নিউট্রন সংখ্যা কেমনে বের করব, এখন কি ইজিলি কি করব, নিউটন সংখ্যার জন্য কি করতে হবে, তাহলে 23 থেকে কি মাইনাস করতে হবে, 23 থেকে 11 মাইনাস করব। তাহলে এখানে কি কয়টা, 12। তাহলে এখানে কি 12টি নিউট্রন আছে, 12টি নিউট্রন বিদ্যমান। তাহলে তোমরা এখন বের করতে পারবা নিউট্রন সংখ্যা কেমনে বের করতে হয়। মূলত যেটুকু কি, ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা নিয়ে তো কিছু আলোচনা করার নেই। আর এই ভর সংখ্যাকে আবার কি, একে নিউক্লিয়ন সংখ্যা হিসেবেও আখ্যায়িত করা হয়। একে বলে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়, একে একে কি নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় তাকে। পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা মিলে এগুলোই হয়। তো ভর সংখ্যা কি বললাম, উপরে যেটা এখানে 23 আছে, অথবা আরেকটা যদি দেখায় কার্বন 6, 12, এখানে বলো এখানে কি নিউটন সংখ্যা কত হবে। ভর সংখ্যা থেকে কি দিব, প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা এখন কি হবে, 12 থেকে যদি 6 বিয়োগ কি কত হবে, 6। তার মানে এখানে 6টা প্রোটন আর 6টা কি নিউট্রন আছে। এখন যদি তুমি এখানে ইলেকট্রন সংখ্যা বের করতে চাও কি হবে, যেহেতু আমি বলছিলাম একটা পরমাণুর ভিতর যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতর অনেক কি প্রোটন থাকে, নিউক্লিয়াসে যে প্রোটন থাকে এর বাইরে কি একে আকর্ষণ করে। এখন যদি নিরপেক্ষ হতে চায় পরমাণুটা, তাহলে সমানভাবে আকর্ষণ মানে সমান সংখ্যক প্রোটন, সমান সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করতে হবে না, অবশ্যই আকর্ষণ করতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতর যতটি প্রোটন থাকবে ঠিক ততটি কি থাকবে, ঠিক ততটি এর কক্ষপথে কি থাকবে, ইলেকট্রন থাকবে। তার মানে এখানে যদি 2টা প্রোটন থাকে, বাইরেও 2টা ইলেকট্রন থাকবে। এখানে যদি 10টা প্রোটন থাকে, তাহলে কি এখানে কি 10টা ইলেকট্রন থাকবে। তারপরেই তো এটা নিরপেক্ষ হবে আর শূন্য আধান বিশিষ্ট হবে।
তার মানে কি কি বলতে পারে এখন যদি কার্বনে ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে, ইলেকট্রন সংখ্যা কত, মানে এখানে যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলি তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? সোজা তুমি বসাই দিবে কি পারমাণবিক সংখ্যাটা 6। তাহলে এখন আমি একটা উদাহরণ দেখাই যেখানে তুমি সবকিছু বের করতে পারবা। লাস্ট একটা উদাহরণ, এরপরে ক্লাস শেষ করে দিব। একটা উদাহরণ দেখাবো, তাহলে কি কোন মৌল দিয়ে উদাহরণ দেখা যায়? অক্সিজেন, ধরো অক্সিজেনের কি, অক্সিজেন হচ্ছে 8, অক্সিজেন হচ্ছে 8, অক্সিজেন এর কি পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর ভর সংখ্যা কত? 16। এখন এর যদি সিএল বাই লিখি, একই, এ হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, পি হচ্ছে কি প্রোটন সংখ্যা, আর কি নিউট্রন সংখ্যা। এখন তুমি একটা মৌলের নিজেই বের করতে পারবা। আসো এখন এটা দেখে তুমি ইজিলি বের করতে পারবে এখানে এই মানগুলো কি কি থাকতে পারে। আসলে দেখি ভর সংখ্যা বের করি। এখানে ভর সংখ্যা কি দেওয়া আছে না? ভর সংখ্যা দেওয়া আছে 16। দেখি পারমাণবিক সংখ্যার নিচে পারমাণবিক সংখ্যা হচ্ছে কি, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এবার পারমাণবিক সংখ্যা মানে কি, পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, আর যতটি প্রোটন থাকবে ততটি ইলেকট্রন থাকবে। মানে ইলেকট্রন সংখ্যা কত? অবশ্যই 8, প্রোটন সংখ্যাও 8। এবার নিউটন সংখ্যা বের করার জন্য তো ফর্মুলা দেখাইলাম, 16 থেকে কি ইজিলি 8 মাইনাস করে দিবা, তাহলে কি 8। তুমি এখন অন্য একটা মৌল দিলাম, অন্য একটা যদি মৌল দাও, এস 16, 32 16 এর ক্ষেত্রে, আর সালফারের ক্ষেত্রে দেখি ভর সংখ্যা কত, 32। পারমাণবিক সংখ্যা মানে জেড এর মান হচ্ছে কত, 16। ইলেকট্রন সংখ্যা যেহেতু প্রোটন সংখ্যা সমান, তাহলে ইলেকট্রনও ততটি থাকবে 16, প্রোটনও 16। এরপর কি এটা কি নিউট্রন সংখ্যা কত, 32 থেকে মাইনাস 16, এর কত 16, অবভিয়াসলি 16। এখন ভর সংখ্যা এভাবে যদি তোমাদেরকে কোনো কোয়েশ্চেন বের অথবা আনসার করতে বলে, তোমরা আশা করি জিনিসগুলো পারবা। তো আজকের এই টপিকগুলো তোমাদের আশা করি আয়ত্ত করা হয়েছে। আর তোমরা লাস্টে যে দেখলাম পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, কণিকা টনিকা এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো তোমরা এগুলো যদি নোট করে রাখো, আশা করি পরীক্ষার আগের দিন একটু রিভাইজ করলে ইজিলি পারবা। তো আজকের ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে তোমাদেরকে সবাই আমন্ত্রণ জানালাম। নেক্সট ক্লাস থেকে মডেল টডেলগুলো দিয়ে আলোচনা করব। আজকের মতো আসসালামু আলাইকুম।